আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়ছি সেটা হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম বলতে যেটা বোঝানো হয় যে যখন আমরা কোনো সময় অ্যাকচুয়ালি পরিবেশের মধ্যে যে জীবগুলো রয়েছে তাদের পারস্পরিক সম্পর্ককে নিয়ে পড়ি বা তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করি, তখন সেটাকে বলা হয় ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম যে শব্দটা অ্যাকচুয়ালি রয়েছে, এটা সবার প্রথম অ্যাকচুয়ালি টার্নসলে বলে একজন সায়েন্টিস্ট 1935-এ এই শব্দটা অ্যাকচুয়ালি তিনি বলেন, এবং তার সাথে সাথে ইকোসিস্টেম সম্পর্কে তিনি কিন্তু ডিটেলে তার ডেসক্রিপশন, যে ইকোসিস্টেম ঘটনাটা কি সেটা উদাহরণ সহযোগে ব্যাখ্যা, সেই কাজগুলো সবই করে থাকেন। অ্যাকচুয়ালি ইকোসিস্টেম যেটা, সেটা হচ্ছে ইকোলজি। ইকোলজির একটা শাখা বা ইকোলজির একটা পার্ট বা একটা ইউনিট বলা যেতে পারে। এবার ইকোলজি কথাটার অর্থ হচ্ছে যে ওইকস মানে হচ্ছে হ্যাবিটেশন, আর লোগোস মানে হচ্ছে নলেজ, জ্ঞান। ইকোলজি টার্মটা সব থেকে পপুলার যিনি করেছিলেন তিনি হচ্ছেন আর্নেস্ট হেকেল। তো ইকোলজি শব্দটা যখনই আসে তখন আর্নেস্ট হেকেলেরই নাম কিন্তু অ্যাকচুয়ালি আসে। এবার যখন ইকোসিস্টেম শব্দটা আমরা বলি তখন সেটা কিন্তু ট্রান্সলেট দেয়া, আর ইকোলজির কথা যখন বলা হয় সবার প্রথম আসে যার নাম, সেটা হচ্ছে আর্নেস্ট হেকেল। এবার অ্যাকচুয়ালি ইকোলজি যেটা, সেটা হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যখন আমরা পরিবেশের মধ্যে যে জীবগুলো রয়েছে তাদের পারস্পরিক সম্পর্ককে নিয়ে আলোচনা করি। এবার গোটা পরিবেশের মধ্যে ধরো আমরা যে অঞ্চলটাতে রয়েছি সেখানকার মধ্যে কিছু পুকুর আছে, কিছু নদী আছে, কিছু স্থলভাগ আছে, কোথাও বনভূমি আছে। তো এই এক একটা অঞ্চলের মধ্যে এক একটা ফুড চেন সেখানেতে রয়েছে। যেমন পুকুরের একটা আলাদা খাদ্য শৃঙ্খল আছে, স্থলভাগের একটা আলাদা খাদ্য শৃঙ্খল আছে, এবং নদীর ক্ষেত্রে তার একটা আলাদা খাদ্য শৃঙ্খল আছে। তো ন্যাচারালি এই সমস্তগুলো হচ্ছে এক একটা প্রত্যেকটা ইকোসিস্টেম। এবার কিভাবে প্রত্যেকটা জীব একে অপরের উপর নির্ভর করে বেঁচে আছে, অর্থাৎ জীবগুলো যে খাদ্য খাদক সম্পর্কে তারা অ্যাকচুয়ালি আবদ্ধ রয়েছে এবং তারা সেখানে বেঁচে আছে, এইটা নিয়ে যখন স্টাডি করা হচ্ছে তখন সেই স্টাডিটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি ইকোসিস্টেম। আর ইকোলজি হচ্ছে যখন সামগ্রিকভাবে গোটা একটা অঞ্চলে অ্যাকচুয়ালি পারস্পরিক জীবগুলোর যে সম্পর্ক রয়েছে সেটাকে নিয়ে স্টাডি করা হয়। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু স্পেসিফিক্যালি কোনো পুকুর বা কোনো জলাশয় বা কোনো নদী বা স্থলভাগ এরকম নয়। এক্ষেত্রে সামগ্রিক যে আলোচনা সেটাকেই বলা হয়, যেটা সেটা হচ্ছে ইকোলজি। অর্থাৎ বলা যেতে পারে যে ইকোলজির একটা ইউনিট বা একক হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইকোসিস্টেম। এবার যখনই আমরা ইকোসিস্টেম সম্পর্কে পড়তে যাব, যে যে কোনো একটা বাস্তুতন্ত্রের সম্পর্কে যখন আমরা পড়তে যাচ্ছি, তখন সেখানেতে যেটা বলা হয় যে ইকোসিস্টেম হচ্ছে যে সেই ইকোসিস্টেমের মধ্যে, মানে ধরো পন্ড ইকোসিস্টেম বা রিভারাইন ইকোসিস্টেম বা আমাদের টেরিস্ট্রিয়াল বা ডাঙার স্থলভাগের যে ইকোসিস্টেম রয়েছে, সেখানে যে সমস্ত সজীব এবং নির্জীব বস্তু রয়েছে তাদের পারস্পরিক সম্পর্ককেই আমরা অ্যাকচুয়ালি ইকোসিস্টেম বলে থাকি। এবার এর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইকোসিস্টেম ইকোলজির একটা ইউনিট, একক, এবং যেটা ফুড চেন, এক একটা স্পেসিফিক্যালি ফুড চেন নিয়েই তারা কিন্তু তৈরি হয়। এবং সেই ফুড চেনের মাধ্যমে সবসময় একমুখী শক্তি প্রবাহ দেখতে পাওয়া যায়। এবং যখনই একমুখী শক্তি প্রবাহ হয়, সেখানে আমরা জানি যে লিন্ডেম্যানের 10% নিয়ম, লিন্ডেম্যানস 10% রুল, সেই রুল ফলো করেই কিন্তু শক্তি যেটা সেটা প্রবাহিত হয় একটা জেনারেশন থেকে পরের জেনারেশনে। অন্যদিকে এটা অবভিয়াসলি একটা কন্টিনিউয়াস প্রসেস, কারণ অ্যাকচুয়ালি ইকোসিস্টেম যেটা রয়েছে সেই ইকোসিস্টেমের মধ্যে যে জীবগুলো রয়েছে বা যে অর্গানিজমগুলো রয়েছে তারা কন্টিনিউয়াসলি একে অপরকে খাবার হিসেবে খেয়ে কিন্তু সার্ভাইভ করছে। তো ন্যাচারালি দেখা যায় যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং এটা অ্যাকচুয়ালি সবসময় ইকোসিস্টেমের মধ্যে এনার্জি ফ্লো যেটা সেটা কিন্তু চলতেই থাকে। এবার ইকোসিস্টেমকে নিয়ে অ্যাকচুয়ালি যখনই আমরা কোনো সময় আলোচনা করি যে ইকোসিস্টেম কী কীভাবে নষ্ট হতে পারে পলিউশন বা অন্য কারণে, এবং সেগুলো নিয়ে যখনই আমরা পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করি, তো সেই পাবলিক অ্যাওয়ারনেসের জন্যই একটা ডে ডিক্লেয়ার করা হয়েছে, যেটা হচ্ছে 5th জুন, যেটাকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বলা হয়। যে সেই দিনকে যেটা করা হয় সেটা হচ্ছে বিভিন্ন এনজিও বা গভর্নমেন্ট থেকে অ্যাকচুয়ালি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালানো হয়, যাতে মানুষকে বোঝানো হয় যে মানুষের কার্যকলাপের জন্য কিভাবে তার সারাউন্ডিং যে ইকোসিস্টেম রয়েছে সেটা নষ্ট হচ্ছে, এবং অন্যান্য জীব যে তার জন্য শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, তার সাথে সাথে ভবিষ্যতে মানুষেরও কিভাবে সেই সমস্ত ক্ষতিকারক প্রভাবগুলো কাজ করতে পারে
এবং তার ফল কি হতে পারে সেগুলো সম্পর্কে মানুষকে সচেতন করা হয়। এবার যখনই আমরা ইকোলজিক্যাল স্টাডি করতে যাই, যখনই আমরা কোনো সময় ইকোলজিক্যাল স্টাডি করছি, তখন অ্যাকচুয়ালি ইকোলজিক্যাল স্টাডির মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার, জীবমণ্ডল যেটা বলা হয়, তার সাথে অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার, বায়ুমণ্ডল এবং লিথোস্ফিয়ার এর পারস্পরিক যে সম্পর্ক নির্ণয়, সেই সম্পর্ক নির্ণয়টাই হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ইকোলজিক্যাল স্টাডি। এবার ইকোলজিক্যাল স্টাডি করার পেছনে যে কারণ, সেগুলো হচ্ছে প্রথম ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করা, বা এনভায়রনমেন্টাল যে একটা ব্যালেন্স বা ভারসাম্য রয়েছে কোনো একটা পরিবেশের, সেটাকে মেনটেন করা। দ্বিতীয় হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস, যে প্রাকৃতিক যে বিপর্যয়গুলো যেগুলো সংঘটিত হচ্ছে, যার জন্য প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি মানুষ এবং অন্যান্য প্রাণীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো সম্পর্কে একটা একটা সাধারণ জ্ঞান লাভ করা। কনজারভেশন, সংরক্ষণের জন্য কিন্তু ইকোসিস্টেম বা ইকোলজি সম্পর্কে ধারণা থাকা খুব প্রয়োজন। কোনো একটা পরিবেশের মধ্যে ক্যারিং ক্যাপাসিটি কথাটার অর্থ হচ্ছে কোনো একটা পরিবেশের সর্বোচ্চ যত সংখ্যক জীব নিজেদের মধ্যে খাদ্য বা বাসস্থানের জন্য যে সংগ্রাম, সেটা ব্যক্তি রেখে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে, সেটা কি বলা হয় ওই পরিবেশের বা ওই অঞ্চলের ক্যারিং ক্যাপাসিটি। তো ক্যারিং ক্যাপাসিটি সম্পর্কে একটা ধারণা পাওয়া, যার জন্য কোনো জীবকে যখন কোনো বনভূমিতে সংরক্ষণ করা হচ্ছে, তখন সেটা জানা যে কত জীবকে ওখানে সংরক্ষণ দেওয়া সম্ভব। অন্যদিকে পলিউশন কন্ট্রোল, পরিবেশের মধ্যে যে দূষণ ঘটছে, সেই দূষণটাকে নিয়ন্ত্রণ করা, এবং তার সাথে সাথে বায়োজিও কেমিক্যাল সাইকেলগুলোকে অপারেট করা, অর্থাৎ নাইট্রোজেন চক্র, ফসফরাস চক্র, জলচক্র, এগুলোকে সমস্ত অ্যাকচুয়ালি ঠিকঠাক যাতে কার্যকারী হয় এবং ঠিকঠাকভাবে পরিবেশের মধ্যে যাতে সংঘটিত হয়, সেগুলো সম্পর্কেও একটা ধারণা পাওয়া। এবার যখনই আমরা দেখো ইকোসিস্টেমের কথা বলতে যাই, তখন আমরা কিন্তু আমাদের চারপাশের পরিবেশে বিভিন্ন টাইপের ইকোসিস্টেম দেখি। এবার তার মধ্যে বেশ কিছু আছে ন্যাচারাল ইকোসিস্টেম, এবং যত বড় আকৃতির ইকোসিস্টেম হয় সেগুলো সবই কিন্তু ন্যাচারাল ইকোসিস্টেম। এবার ন্যাচারাল ইকোসিস্টেম দু রকম হতে পারে, একটা হচ্ছে টেরিস্ট্রিয়াল আর একটা হচ্ছে অ্যাকোয়াটিক, অর্থাৎ স্থলভাগের ইকোসিস্টেম, জলভাগের ইকোসিস্টেম। ন্যাচারাল ইকোসিস্টেম স্থলভাগের মধ্যে সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে ফরেস্ট ইকোসিস্টেম, বনভূমির বাস্তুতন্ত্র। এটা ছাড়াও দেখো গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, যেখানেতে অ্যাকচুয়ালি তৃণভূমির বাস্তুতন্ত্র, এখানে বড় আকৃতির কোনো বৃক্ষ জাতীয় গাছ নেই। আর যেখানে দেখো বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, সেখানে দেখা যায় ডেজার্ট ইকোসিস্টেম। যেখানে বৃষ্টিপাত খুব বেশি হয় সেখানেই কিন্তু ফরেস্ট ইকোসিস্টেম হয়, যেখানে তুলনামূলক কম সেখানে গ্রাসল্যান্ড ইকোসিস্টেম দেখা যায়, যেখানে একবারই কম সেখানেতে কিন্তু ডেজার্ট ইকোসিস্টেম দেখা যায়। এবার এগুলো সবই কিন্তু টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেমের মধ্যে পড়ছে। অন্যদিকে দেখো জলজ বাস্তুতন্ত্রের কথা যখন আসছি, তখন সমুদ্রের জলের যে বাস্তুতন্ত্র, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় মেরিন ইকোসিস্টেম, ঠিক আছে। অন্যদিকে দেখো দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে লেন্টিক ইকোসিস্টেম, মানে হচ্ছে স্থির জলের বাস্তুতন্ত্র, মানে পুকুরের ক্ষেত্রে বা লেকের ক্ষেত্রে, দিঘির ক্ষেত্রে এটা দেখা যায়। আর লোটিক ইকোসিস্টেম বলতে যেটা বোঝানো হয়, সেটা হচ্ছে প্রবাহিত জল, অর্থাৎ নদীর মধ্যেতে যে বাস্তুতন্ত্র আমরা খুঁজে পাই সেটা। তো এগুলো সবই কিন্তু ন্যাচারাল ইকোসিস্টেম, এবং কিছু রয়েছে দেখো টেরিস্ট্রিয়াল স্থলজ, আর কিছু রয়েছে যেটা, সেটা হচ্ছে অ্যাকোয়াটিক বা জলজ। অন্যদিকে চলে আসছে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, অর্থাৎ যেগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, মানুষ কৃত্রিমভাবে সেই ইকোসিস্টেমগুলোকে তৈরি করেছে, সেগুলি হচ্ছে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। যেমন অ্যাকচুয়ালি অ্যাকোরিয়ামের ইকোসিস্টেম, যে অ্যাকোরিয়ামের মধ্যে দেখো একটা নিজস্ব ইকোসিস্টেম সেখানে তৈরি করা হয়, এবং এটা পুরোটাই কিন্তু অ্যানথ্রোপোজেনিক, মানুষ সেটাকে তৈরি করছে। এবার তার সাথে সাথে দেখো স্পেস ইকোসিস্টেম, যে যখন কোনো মানুষ অ্যাকচুয়ালি বা কয়েকজন বিজ্ঞানী তারা স্পেসশিপের মাধ্যমে অন্য গ্রহে বা অন্য কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করে, তখন স্পেসশিপে নিজেদের মতো করে একটা ইকোসিস্টেম সেখানে ক্লোরেলা নিয়ে যায়, কৃত্রিমভাবে সূর্যালোকের ব্যবস্থা করে, এবং কৃত্রিম আলোর মাধ্যমে অনেক সময় সালোক সংশ্লেষ ঘটিয়ে গাছগুলোকে তৈরি করা হচ্ছে, সেখান থেকে খাবার গ্রহণ করা হয়, সেখানে পুরোপুরি একটা আলাদা ইকোসিস্টেম ডেভেলপ করা হয়। তো এটাও আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। এবার অ্যাকচুয়ালি দেখো যে অনেক সময় দেখা যায় যে যখন বর্ষাকাল হয়, তখন যে জায়গাগুলো মাঠের মাঝেতে একটু নিচু জায়গা, সেখানে জল জমে যায়। তো সেখানেতে সাময়িকভাবে যতক্ষণ সেখানে জল আছে বা যে কদিন ওখানেতে জলটা জমে আছে, সেখানে দেখা যায় ওই জলের মধ্যে ছোট ছোট কিছু পতঙ্গের লার্ভা গ্রো করে, সেখানে কিছু ব্যাঙাচি থাকে, ছোট আকৃতির কিছু ব্যাঙ থাকে। তো সেখানে একটা ছোটখাটো ইকোসিস্টেম গ্রো করে যায়, কিন্তু এটা বেশি দিনের জন্য স্থায়ী নয়। যখনই এরপর রোদ উঠতে শুরু করে, আস্তে আস্তে ওই জলটা শুকিয়ে যায়, আর ওই ইকোসিস্টেমটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এটাও দেখো একটা
আনস্টেবল ইকোসিস্টেম। অ্যাকচুয়ালি অ্যাকোরিয়াম এটাও আনস্টেবল ইকোসিস্টেম, কারণ যে কোনো মানুষ যারা অ্যাকোরিয়ামে শখ করে রাখছে সে ইচ্ছা করলেই ইকোসিস্টেমটাকে কিন্তু নষ্ট করে দিতে পারে। কারণ সে ভাবলো যে না আমি আর অ্যাকোরিয়ামটা রাখবো না, তাহলে সেই জলগুলো ফেলে দিয়ে মাছগুলোকে হয়তো পুকুরে ছেড়ে দিয়ে চলে এলো, তাহলে ইকোসিস্টেমটা কিন্তু আনস্টেবল। অন্যদিকে যখন ন্যাচারাল ইকোসিস্টেম যেগুলো হয়, যে বনভূমির বাস্তুতন্ত্র বা সমুদ্রের জলের বাস্তুতন্ত্র বা পুকুরের বাস্তুতন্ত্র, এগুলো কিন্তু স্টেবল ইকোসিস্টেম এবং এগুলো প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে এবং এগুলো কিন্তু দীর্ঘদিন ধরে এই ইকোসিস্টেম কিন্তু থেকে যাবে। অন্যদিকে দেখো আর একটা ধারণা বলা হয়, সেটা হচ্ছে ইনকমপ্লিট ইকোসিস্টেম। ইনকমপ্লিট ইকোসিস্টেম হচ্ছে গভীর জলের যে বাস্তুতন্ত্র হয়, গভীর জলের মধ্যে কিন্তু কোনো অ্যাকচুয়ালি গ্রিন প্ল্যান্ট থাকে না। তো সেখানেতে দেখা যায় যে সেখানে কিন্তু সেই ইকোসিস্টেমটার মধ্যে প্রডিউসার বা উৎপাদক যেটা, সেটা কিন্তু অনুপস্থিত। কিন্তু প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার এরা কিন্তু আছে। কারণ ছোট আকৃতির মাছ তারা জলের উপরিতলে শ্যাওলাগুলোকে খায় এবং শত্রু প্রাণী থেকে বাঁচার জন্য তারা আবার গভীর সমুদ্রের দিকেতে চলে যায়। আর যেহেতু বড় আকৃতির যে মাংসাশী মাছগুলো আছে তারা জানে যে শাকাশি মাছগুলো সমুদ্রের নিচের দিকে লুকিয়ে থাকে, সেই জন্য তাদের ধরার জন্য এরা কিন্তু নিচের দিকে চলে আসে। যেমন দেখো ওরকমই একটা মাংসাশী মাছ হচ্ছে এইটা, অ্যাংলার ফিশ বলে এটাকে। তো সেই জন্য সেই ইকোসিস্টেমটাতে যদি আমরা দেখি তাহলে সেখানে দেখো উৎপাদক নেই, কিন্তু প্রাথমিক খাদক, গৌণ খাদক এরা বা বিয়োজক এরা সবাই কিন্তু আছে। তো এই ইকোসিস্টেমটাকে বলা হয় ইনকমপ্লিট ইকোসিস্টেম। আর যে ইকোসিস্টেমের ক্ষেত্রে নর্মাল যে কোনো ইকোসিস্টেম যখন আমরা আলোচনা করি সেখানে সবসময় প্রডিউসার থেকেই দেখো শুরু হয়। তো যখন আমি বনভূমির বাস্তুতন্ত্র বা ধরো কোনো পন্ড ইকোসিস্টেম বা রিভারাইন ইকোসিস্টেম বলছি, সেখানে কিন্তু সবসময় উৎপাদক বা প্রডিউসার যারা রয়েছে তারা কিন্তু ওখানে এক্সিস্ট করছে। তো ন্যাচারালি সেই ইকোসিস্টেমগুলো সবই কিন্তু কমপ্লিট ইকোসিস্টেম। তাহলে ইকোসিস্টেমকে দুটো ক্যাটাগরাইজ করা হচ্ছে, একটা হচ্ছে ইনকমপ্লিট ইকোসিস্টেম, একটা হচ্ছে কমপ্লিট ইকোসিস্টেম। এবার ইকোসিস্টেম দেখো বিভিন্ন রকমের হয়ে থাকে তার আকারের ভিত্তিতে। যেমন সমুদ্রের যে বাস্তুতন্ত্র সেটা কিন্তু বিরাট আকৃতিতে হয়, সেই জন্য সেটাকে বলা হয় মেগা ইকোসিস্টেম। মেগা ইকোসিস্টেমের অ্যাকচুয়ালি এক্সাম্পল হচ্ছে মেরিন। সেকেন্ড হচ্ছে মেসো ইকোসিস্টেম, মানে যেটার আকৃতি তুলনামূলক ছোট বা মাঝারি সাইজের অ্যাকচুয়ালি ইকোসিস্টেম। যেমন দেখা যায় যে বনভূমির বাস্তুতন্ত্র, কারণ সমুদ্রের পরেই যেটা আছে সেটা হচ্ছে বনভূমির বাস্তুতন্ত্র এবং স্থলভাগের সব থেকে বড় বাস্তুতন্ত্র কিন্তু অ্যাকচুয়ালি বনভূমির বাস্তুতন্ত্র। আর মাইক্রো ইকোসিস্টেম মানে হচ্ছে যেটার আকৃতি অনেকটা ছোট, যেমন পুকুরের মধ্যে যে ইকোসিস্টেম আমরা দেখি সেটা হচ্ছে মাইক্রো ইকোসিস্টেম। আর ন্যানো ইকোসিস্টেম মানে হচ্ছে খুবই ক্ষুদ্র আকৃতির। ন্যানো ইকোসিস্টেমের মধ্যে যদি প্রাকৃতিক বলতে হয় তাহলে বৃষ্টির জল যখন পড়ে তখন অনেক সময় কি হয়, বর্ষাকালেতে কিছু কিছু মাঠের মাঝখানেতে ছোট ছোট নিচু জায়গাগুলোতে জল জমে একটা ছোট ছোট একটা সেখানে ইকোসিস্টেম গ্রো করে। তো সেইগুলো ওখানকার ন্যানো ইকোসিস্টেমের মধ্যে পড়বে। আর যদি আর্টিফিশিয়াল বলতে হয় তাহলে সেক্ষেত্রে অ্যাকোরিয়াম যেটা, সেটা একটা ন্যানো ইকোসিস্টেমের উদাহরণ। এবার যখনই আমরা ইকোসিস্টেম আলোচনা করতে যাই সেখানে একটা কথা আছে যেটা হচ্ছে বায়োমাস। বায়োমাস বা অনেক সময় এটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে স্ট্যান্ডিং ক্রপ। বায়োমাস বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে কোনো একটা ট্রপিক লেভেল, কোনো একটা পুষ্টি স্তর, অর্থাৎ কোনো সময় আমরা হয়তো বললাম যে সবুজ উদ্ভিদ উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, যখনই আমরা অ্যাকচুয়ালি এখানেতে বলতে যাই তো যদি আমরা সংখ্যার ভিত্তিতে বলি তখন অনেক সময় বুঝতে বা হিসেবে একটু গোলমাল হয়ে যায়। যেমন আমি যদি বলি যে একটা বড় আকৃতির আম গাছ আছে, সেই আম গাছের ওপরে নির্ভর করে সেখানে 100টা পাখি বসবাস করে বা সেখান থেকে খাবার খেয়ে 100টা পাখি বেঁচে থাকে। আর তাদের আবার সেই পাখিগুলোর গায়েতে আবার কিছু একটো প্যারাসাইট আছে, হয়তো প্রত্যেকটা পাখির গায়েতে অ্যাভারেজ 10টা করে একটো প্যারাসাইট আছে। তাহলে কয়েক হাজার সেখানেতে একটো প্যারাসাইট হয়তো পাখির গায়েতে রয়েছে। তাহলে নর্মাল যদি আমরা পিরামিডের ওপরে, খাদ্য পিরামিডের সাপেক্ষে যদি এটাকে আলোচনা করতে যাই তাহলে হিসেব মতো গাছ দেখো একটা, তাহলে সেই পিরামিডের নিচের যে বেসটা সেটার আকৃতি দেখো খুব ছোট হবে। তারপরে যখন আমি বলছি পাখি 100টা তাহলে সেটার আকার বড় হবে। আর যদি আমি বলি যে সেখানে যে প্যারাসাইট রয়েছে সেটা কয়েক হাজার তাহলে আরো চওড়া হবে। তাহলে পিরামিডটা কিন্তু উল্টো দিকে হয়ে গেল, উল্টানো পিরামিড হয়ে গেল। তাহলে এইরকম ভাবে আলোচনা করলে দেখো আমাদের হিসেবের বা আমাদের সাধারণ ধারণা অনেক সময় বদলে যেতে পারে। তো এই সমস্যাটা থেকে এড়ানোর জন্য যে কাজটা অ্যাকচুয়ালি করা হয় সেটা হচ্ছে যে বায়োমাস বা জীব ভরের সাপেক্ষে বা ওয়েটের সাপেক্ষে আলোচনা করা হয়। দেখো গাছ একটা বড় আকৃতির গাছ যেটা, সেটা সংখ্যায় একটা হলেও তার ওজন কিন্তু দেখো অনেক বেশি।
সেই তুলনায় দেখো যদি 100টা পাখির ওজন করা হয় অবশ্যই সেটা কম হবে। আর যদি কয়েক হাজার অণুজীব যদি আমরা যে প্যারাসাইট যেগুলো রয়েছে, পরজীবী যেগুলো রয়েছে, তার যদি ওয়েট নিই তাহলে দেখো অটোমেটিক্যালি আরও কম হবে। তো এখন এই ক্ষেত্রে দেখো যদি তুলনা করো তাহলে কিন্তু দেখবে পিরামিড দেওয়ার সোজাই হচ্ছে। তো সেই ক্ষেত্রে আলোচনার সুবিধার জন্য দেখা যায় অনেক ক্ষেত্রে সংখ্যার পিরামিডের তুলনায় বায়োমাস বা জীবভরের যে পিরামিড, অর্থাৎ সোজা কথা হচ্ছে ড্রাই ওয়েট যেটাকে আমরা বলে থাকি, সেই ড্রাই ওয়েটের পিরামিড তৈরি করাটাই কিন্তু বেশি যুক্তিসঙ্গত একটা পদ্ধতি হিসেবে মনে করা যেতে পারে। অন্যদিকে দেখো এখানে আর একটা কথা বলছে, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার তো আমরা জানি যে গোটা পৃথিবী জুড়ে যত সজীব বস্তু রয়েছে তার মধ্যে ধরো সেখানে সবুজ উদ্ভিদ আসবে, প্রাণী আসবে, অণুজীব আসবে, সবাইকে একসাথে বলা হয় যেটা, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার। এবার দেখো যখনই আমরা ইকোলজি অ্যাকচুয়ালি নিয়ে কথা বলতে যাই, তো ইকোলজির মধ্যে কিছু নির্জীব বস্তু সেখানে উপস্থিত আছে, যেমন বেশ কিছু ইনঅর্গ্যানিক সাবস্টেন্স সেখানে রয়েছে, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো হচ্ছে অ্যাবায়োটিক ফ্যাক্টরের মধ্যে পড়ছে। কিছু অর্গ্যানিক সাবস্টেন্সেস আছে, অর্থাৎ যেটাকে আমরা বলি হিউমাস, অর্থাৎ যখন কোনো জীব মারা যায় তখন বিয়োজক অর্থাৎ ডিকম্পোজার যারা রয়েছে, অর্থাৎ ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি, তারা কিন্তু অর্গ্যানিক মেটেরিয়াল বা জৈব বস্তুগুলোকে পচিয়ে বা সেগুলোকে নষ্ট করে আস্তে আস্তে মাটির মধ্যে মিশিয়ে দেয়। তো তাদের থেকে হিউমাস যেটা সেটা প্রডিউস হয়, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলো মাটির মধ্যে হিউমাস হিসেবে মিশে থাকে এবং পরবর্তী গাছের গ্রোথে এটা হেল্প করে। অন্যদিকে ক্লাইমেট, যে পরিবেশ যেটা রয়েছে, বাতাস, জল, সানলাইট, সয়েল, এগুলোও দেখো প্রত্যেকটাই কিন্তু ইকোলজির অ্যাকচুয়ালি অ্যাবায়োটিক ফ্যাক্টর হিসেবে কাজ করে। অন্যদিকে বায়োটিক কম্পোনেন্ট হিসেবে যে জিনিসগুলো কাজ করছে সেগুলোর মধ্যে দেখো সবই হচ্ছে লিভিং অর্গানিজম। এবার বায়োটিক কম্পোনেন্টের মধ্যে প্রথমেই আসছে দেখো অটোট্রপ, মানে সবুজ উদ্ভিদ, আর তাদেরকে খেয়ে যারা বেঁচে থাকে তাদেরকে বলছে হেটারোট্রপ বা কনজিউমার। এবার কনজিউমার দু রকম হয়, একটা হচ্ছে ম্যাক্রো কনজিউমার, মানে যারা আকারে বড়। এবার তাদের মধ্যে আসছে প্রাথমিক খাদ্য, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, গৌণ খাদ্য, আর তারপর হচ্ছে প্রগৌণ খাদ্য, ঠিক আছে, টার্সিয়ারি কনজিউমার। আর যখনই দেখা যায় কোনো অটোট্রপ বা প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার মারা যায়, তখন তাদের দেহকে ডিকম্পোজ করার জন্য, বিয়োজন করার জন্য যে ব্যাকটেরিয়া, ছত্রাক কাজ করে তাদেরকে বলা হয় মাইক্রো কনজিউমার। তাহলে কোনো একটা বনভূমিতে সবুজ উদ্ভিদ বা ঘাস যেটা, সেটা হচ্ছে প্রডিউসার। ঘাসকে খাচ্ছে হরিণ, তাহলে তারা হচ্ছে প্রাইমারি কনজিউমার। হরিণকে খাচ্ছে বাঘ, তাহলে সেটা হচ্ছে সেকেন্ডারি কনজিউমার। যখন বাঘ মারা যাচ্ছে তখন তাদের দেহগুলোকে হয়তো শকুনে খাচ্ছে, তো তারা হচ্ছে টার্সিয়ারি কনজিউমার। আর যেই মারা যাক তার দেহটাকে অ্যাকচুয়ালি পচাতে বা নষ্ট করে যারা, সেটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মাইক্রো কনজিউমার, মানে ব্যাকটেরিয়া এবং ছত্রাক, এবং তাদেরকে বলা হয় ডিকম্পোজার। এবার দেখো আরেকটা জিনিস যেটা বলা হয় যে অ্যাকচুয়ালি সাধারণভাবে সবুজ উদ্ভিদের কথা যখনই আমরা বলি বা উদ্ভিদের কথা যখনই বলি, তারা সবসময় কিন্তু প্রডিউসার হয়। কিন্তু একমাত্র ব্যতিক্রমী সেটা হচ্ছে কলসপত্রী বা পাতাঝাঁঝি, অর্থাৎ সোজা কথা ইনসেক্টিভোর যে প্ল্যান্টগুলো হয় তাদেরকে যেটা বলা হয় যে অ্যাকচুয়ালি তারা কিন্তু সেকেন্ডারি কনজিউমার। কারণ দেখো সবুজ উদ্ভিদ ঘাস থেকে পোকারা খাবার খাচ্ছে, তাহলে পোকা বা ইনসেক্টগুলো হচ্ছে প্রাইমারি কনজিউমার। ইনসেক্টকে যেহেতু এরা খাচ্ছে তাহলে এরা হচ্ছে কিন্তু সেকেন্ডারি কনজিউমার। আর একটা কথা বলা হয় ডুয়েল কনজিউমার। অনেক জীব আছে যারা হচ্ছে অমনিভোর, যেমন মানুষ। দেখো মানুষ ইকোসিস্টেমের মধ্যে তারা কিন্তু সবুজ উদ্ভিদও খেতে পারে, আবার দেখা যায় যে আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে মাংস খাচ্ছি বা মাছ খাচ্ছি। মানে তারা কি করছে অ্যাকচুয়ালি সেই যে ধরো প্রাণীটা, মুরগি বা মাছ, তারা কিন্তু সবুজ উদ্ভিদ খেয়েই বাড়ছে এবং তাদেরকে আমরা দেখো আবার খাবার হিসেবে খাচ্ছি। তাহলে কখনো আমরা ডাইরেক্টলি সবুজ উদ্ভিদ খাবার হিসেবে খাচ্ছি, যেমন দেখো ভাত, ডাল, এগুলো যখন খাচ্ছি তখন আমরা কিন্তু ওই ইকোসিস্টেমের প্রাইমারি কনজিউমার হিসেবে আছি। আর যখন আমরা মাংস খাচ্ছি তখন দেখো মুরগি অ্যাকচুয়ালি সবুজ উদ্ভিদ খেয়েছে, তাহলে মুরগি হচ্ছে প্রাইমারি কনজিউমার, আর আমরা দেখো যখন মুরগি খাচ্ছি আমরা হয়ে যাচ্ছি সেকেন্ডারি কনজিউমার। তাহলে আমাদের ক্ষেত্রে দেখো ইকোসিস্টেমে আমাদের স্থানটা কিন্তু নির্দিষ্ট নয়। আমরা যেহেতু অমনিভোর, সেই জন্য আমরা প্রাইমারি কনজিউমার হিসেবেও থাকতে পারি, সেকেন্ডারি কনজিউমার হিসেবেও থাকতে পারি। সেই কারণেই আমাদেরকে বলা হয় যেটা, সেটা হচ্ছে ডুয়েল কনজিউমার। অর্থাৎ যাদের ক্ষেত্রে যারা অমনিভোর হয় তারা সবাই কিন্তু ডুয়েল কনজিউমার। এরপর দেখো একটা কনসেপ্টে চলে আসছি যেটাকে বলা হচ্ছে ফুড চেন। ফুড চেন যেটা বলা হয় সেটা হচ্ছে প্রে প্রিডেটর রিলেশনশিপ, খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে প্রত্যেকটা ইকোসিস্টেমে একটা করে ফুড চেন আছে।
এবার ফুড চেন বিভিন্ন টাইপের হয়, যেমন প্রথম হচ্ছে গ্রেজিং ফুড চেন, মানে যেখানে সবুজ উদ্ভিদ থেকে যে ফুড চেন স্টার্ট হয় সেটাকেই বলা হয় গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা গ্রেজিং ফুড চেন। যেখানে সবুজ উদ্ভিদ, সেখান থেকে দেখো খাবার পাচ্ছে হরিণ, সেখান থেকে খাবার পাচ্ছে বাঘ, তাহলে এটা অ্যাকচুয়ালি গ্রেজিং ফুড চেন। অন্যদিকে ডেট্রিটাস ফুড চেন, মানে পচা জিনিস থেকে যেখানে অ্যাকচুয়ালি ফুড চেনটা স্টার্ট হয় সেটাকে বলা হয় ডেট্রিটাস ফুড চেন। যেমন অ্যাকচুয়ালি পচা জিনিস ডেট্রিটাস, সেটাকে খেয়ে বেঁচে আছে ইনসেক্ট লার্ভা, এবং তাকে খেয়ে বেঁচে আছে স্মল কার্নিভোর, মানে ছোট আকৃতির মাংসাশী জীব, এবং তাকে খেয়ে বেঁচে আছে লার্জ কার্নিভোরস। তাহলে এখানে উৎপাদক সেই উৎপাদক কিন্তু হচ্ছে পচা জিনিস, তাহলে এখানে ডেট্রিটাস, সেই জন্য এই ফুড চেনটাকে বলা হয় ডেট্রিটাস ফুড চেন। অন্যদিকে প্রিডেটার ফুড চেন, যেখানেতে অ্যাকচুয়ালি একটা জীব আর একটা জীবকে শিকার করে পুরোপুরি খেয়ে ফেলছে, তো সেইটা কি বলা হয় যেটা, সেটা হচ্ছে প্রিডেটার ফুড চেন। যেমন দেখো অ্যাকচুয়ালি গ্রাস খাবারের জন্য ওকে দেখো পুরো গ্রাসকে খেয়ে ফেলছে গ্রাস হপার, তাকে খাচ্ছে দেখো ব্যাঙ, তাকে খাচ্ছে সাপ, এবং তাকে খাচ্ছে ময়ূর। তাহলে এই ধরনের ফুড চেনে দেখো প্রিডেশন কাজ করছে, কারণ একটা জীব আর একটা জীবকে পুরোপুরি খাওয়ার জন্য মেরে ফেলছে, তো এটাকে অ্যাকচুয়ালি বলছে প্রিডেটার ফুড চেন। অন্যদিকে প্যারাসাইটিক ফুড চেন, প্যারাসাইটিক ফুড চেন কি করে, যে অ্যাকচুয়ালি খাবারের জন্য সে অন্য কারোর ওপরে নির্ভরশীল, কিন্তু কখনো যার উপরে খাবারের জন্য নির্ভরশীল তাকে সবসময় মেরে ফেলবে না, তার থেকে বেনিফিটেড হবে, কিন্তু কখনো তাকে মেরে ফেলবে না। যেমন দেখো যে ধরো একটা আম গাছ আছে, সেই আম গাছ থেকে আমরা খাবার পাই, কিন্তু কি করি, যেটুকু খাবার আমার দরকার আমগুলোকে আমি গাছটা থেকে বার করে নিচ্ছি, কিন্তু গাছটাকে আমি কেটে ফেলছি না বা গাছটাকে আমি খেয়ে ফেলছি না। তার কারণ হচ্ছে কি, ওই গাছটা থাকলে পরে আবার আমি কিন্তু ফলন পাবো। আবার অন্যদিকে মানুষের দেহেতে যে প্যারাসাইট যেগুলো রয়েছে, মানুষের দেহেতে অ্যাকচুয়ালি দেখবে গোল কৃমি, ফিতা কৃমি এরা থাকে। এবার এরা কিন্তু সবসময় মানুষ থেকে খাবার নেবে, কিন্তু মানুষকে কখনো মেরে ফেলবে না, কারণ মানুষ যদি মরে যায় তাহলে কিন্তু এই প্যারাসাইট যেগুলো তারাও কিন্তু মরে যাবে। তো এই ধরনের খাদ্য শৃঙ্খলকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে প্যারাসাইটিক ফুড চেন। অন্যদিকে দেখো যে স্যাপ্রোফাইটিক ফুড চেন, স্যাপ্রোফাইট মানে হচ্ছে অ্যাকচুয়ালি পচা জিনিস থেকে যারা নিউট্রিশন পায়। তো দেখা যায় যে অর্গ্যানিক মেটেরিয়াল, পচা জিনিস বা হিউমাস থেকে আর্থওয়ার্ম খাবার পায়, এবং আর্থওয়ার্ম যখন মারা যায় তখন আবার তাদের থেকে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া যারা, তারা ওই জিনিসটাকে আবার পচিয়ে মাটিতে মিশিয়ে দেয়। তো ন্যাচারালি এই ধরনের জিনিস যেটা, এটা যেহেতু দেখো মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক ফুড চেন এটাকে বলা হচ্ছে। এবার পরিবেশের মধ্যে কখনো কিন্তু দেখা যায় যে যে কোনো একটা জীব শুধু একটাই মাত্র খাবারের জন্য নির্ভরশীল হয় না, কারণ আমরা দেখো আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ খাই, বিভিন্ন ধরনের প্রাণীকে খাবার হিসেবে গ্রহণ করি। তার মানে কোনোদিনই কিন্তু আমরা কোনো একটা একক ফুড চেনের পার্ট নয়, আমরা কিন্তু অনেক কটা ফুড চেনের পার্ট, এবং ন্যাচারালি পরিবেশের মধ্যে সব জীবই কিন্তু অনেক কটা করে ফুড চেনের পার্ট, এবং যে জীব যত বেশি সংখ্যক ফুড চেনের পার্ট হতে পারবে পরিবেশের মধ্যে তাদের অবলুপ্তির সম্ভাবনা তত কম। তো ন্যাচারালি দেখা যায় যে পরিবেশের মধ্যেতে আমরা কিন্তু আলাদা আলাদা করে চেন দেখতে পাই না, সব চেনগুলোকে যখন একসাথে ধারণ, মানে সেটাকে আইডিয়াটাকে, মানে সব চেনগুলোকে যখন একসাথে দেখা হয় তখন সেটা একটা জালের মতো গঠন নেয়। তো ওই কনসেপ্টটাকেই বলা হয় ফুড ওয়েব, এবং বাস্তবিক পক্ষে পরিবেশে যার অস্তিত্ব আছে সেটা হচ্ছে কিন্তু ফুড ওয়েবেরই অস্তিত্ব আছে। ফুড চেন হচ্ছে আমরা কি, ফুড ওয়েবটাকে সোজা করে পড়ার জন্য সেগুলোকে এক একটা ছোট ছোট পার্ট করে আমরা পড়ি, এবং ফুড ওয়েবেরই একক যেটা, সেটা হচ্ছে ফুড চেন। ফুড চেন হচ্ছে ফুড ওয়েব বা খাদ্য শৃঙ্খলের যে একক বলা হয়, সেই খাদ্য শৃঙ্খলের একক।